ফ্রেন্ডস, আজকে আমি চালু করছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের 12 পেজে। এখানে 12 পেজে প্রথম কোশ্চেন কি আছে না, প্রত্নতাত্ত্বিক বা পুরা মানে কি আর কাকে বলে, এই একটা কোশ্চেন। তারপরে এইখানে জাদুঘরের যে জাদুঘরকে ইংরেজিতে কি বলে, মিউজিয়াম বলে। তারপর এই পার্টটুকু ভালো করে একটু পড়ে নিও, এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো দাগ দিয়ে দিয়েছি সেগুলো একটু ভালো করে পড়ে নেবে। দেখো এখানে কোনো কিছু নেই, সমস্তটি শুধু রিডিং পড়তে হবে। 14 পেজে বেশ ছোট ছোট কয়েকটি কোশ্চেন রয়েছে, এগুলি তোমরা ভালো করে পড়বে এবং আমি দাগ দিয়ে দিয়েছি সেগুলি ভালো করে দাগ নিয়ে দাও। এখানে কি কোশ্চেন, প্রত্নক্ষেত্র কাকে বলা হয় না, একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালাতো, এই অঞ্চলকে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র বলা হয়। তারপরে পাথরের গায়ে খোদাই করা লেখাগুলিকে পাথর বা লেখ বলা হয়। তারপর মৌর্য সম্রাট অশোকের লেখাগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা। আবার অনেক শাসকের গুণনায়ক লেখ হিসেবে খোদাই করা হতো, সেগুলিকে বলে প্রশস্তি। প্রশস্তি মানে গুণগান করা। প্রশস্তি মানে কি, তাহলে গুণগান করা। তারপরে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি আর লেখমালাগুলিতে নানান অব্দের ব্যবহার রয়েছে, যেগুলি আবারও বলে দিচ্ছি, যেগুলি আমি দাগ দিয়েছি সেগুলি বিশেষ করে পড়ে নিও ভালো করে, যাতে পরীক্ষায় ভালো নাম্বার তোমরা পেতে পারো। প্রাচীন ভারতের নানান শিল্পবস্তু থেকেও ইতিহাসের নানা কিছু জানা যায়। এই শিল্পবস্তু সাধারণভাবে 3 ধরনের হয়, কি না, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলা। পাথর, ধাতু ও পোড়ামাটির ওপরে খোদাই করে নানা কিছু, দেখো যেগুলো দাগ দিয়েছি সেগুলো পড়বে। পাথর, ধাতু ও পোড়ামাটির ওপরে খোদাই করে নানান কিছু বানানো হতো, যেমন দেবদেবী, মানুষ ও পশুর মূর্তি, এগুলোই হলো ভাস্কর্য। মন্দির বা প্রাসাদের দেওয়ালেও ভাস্কর্য খোদাই থেকে অনেক কিছু জানা যায়। তারপরে বাড়িঘর, প্রাসাদ, মন্দির এসব স্থাপত্যের উদাহরণ। তাহলে কয়েকটি যদি স্থাপত্যের উদাহরণ দেয় তাহলে এগুলি পড়ে নেবে। কি না, বাড়িঘর, প্রাসাদ, মন্দির এসব, যেগুলো দাগ দিয়েছি ভেরি ইম্পর্টেন্ট, সবাই পড়ে নিও। তারপরের পেজে কি আছে, ইতিহাসের উপাদান। এখান থেকে দেখো কোশ্চেনগুলো আমি সমস্ত কিছু দাগ দিয়ে দিয়েছি, কি আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা একটু ফলো করে নাও। প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে অনুমানের ওপরে অনেকটা নির্ভর করতে হয়, লিখিত সাহিত্যের ক্ষেত্রে পুরোটা অনুমান করতে হয় না। প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায়, সেগুলো মোটামুটি 2 রকমে ভাগ করা যায়, যেমন কি না, বিদেশি ও দেশি লেখকদের রচনা। দেশীয় সাহিত্যকে আবার ধর্মভিত্তিক ও ধর্মনিরপেক্ষ সাহিত্যে ভাগ করা যায়। ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হলো বৈদিক সাহিত্য, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে খ্রিস্টপূর্বাব্দ 600 সময়ের ইতিহাস জানতে বৈদিক সাহিত্যগুলো মূল উপাদান। তারপরে প্রাচীন ভারতের ইতিহাস জানতে মহাকাব্য ও পুরাণগুলির গুরুত্ব আছে। জৈন, বৌদ্ধ ধর্মের নানান লেখাতেও প্রাচীন ইতিহাসের অনেক কথা আছে, বিশেষত খ্রিস্টপূর্ব 600 থেকে ইতিহাসের জানার জন্য এই লেখাগুলি খুবই জরুরি। ধর্মনিরপেক্ষ বিভিন্ন বিষয়ে লেখা নানান বই থেকেও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায়। রাজনীতি, ব্যাকরণ, বিজ্ঞানের বইতেও সেই সময়ে সমাজ, রাজনীতি, অর্থনীতির কথা রয়েছে। পাশাপাশি কাব্য, নাটক, অভিধান, চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায়। বেশ কিছু জীবনীমূলক লেখাপত্র প্রাচীন ভারতের ইতিহাসে জানতে সাহায্য করে। বাণভট্টের হর্ষচরিত এমন লেখার একটি প্রধান উদাহরণ। এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রাচীন ভারতের ইতিহাস লেখার জন্য 3 ধরনের বিদেশি বিবরণ খুব প্রয়োজনীয়, যেটা গ্রিক, রোমান ও চীনা দূত ও পর্যটকদের বিবরণ।
বাকি যে যে কোশ্চেনগুলো দাগ দেওয়া রয়েছে সেগুলি পড়বে। তাহলে আজকের মতো আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের ইতিহাসের প্রথম অধ্যায়টা শেষ করলাম। নেক্সট দিন আমি দ্বিতীয় অধ্যায়টা শুরু করব। যারা যারা আমার ভিডিওটিকে ভালো লেগেছে যাদের, তারা অবশ্যই চ্যানেলটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।